ক্লাস 12-এর তৃতীয় অধ্যায় থেকে আজকে জানব দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে। মোঘল আমলে বাংলাসহ প্রতিটি প্রদেশে কেন্দ্রীয় সরকারের দুজন প্রতিনিধি থাকতেন, এক সুবাদার, দুই দেওয়ান। সুবাদার অর্থাৎ প্রদেশপাল ছিলেন প্রদেশের সর্বোচ্চ শাসক। দেওয়ান অর্থাৎ তিনি ছিলেন অর্থ বিভাগের প্রধান। দ্বৈত শাসনের প্রবর্তন কিভাবে হলো এটা জানব। মোঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার শাসন কার্য দুটি ভাগে বিভক্ত ছিল, এক নিজামত, দুই দেওয়ানি। মুর্শিদ কুলি খাঁর সময়ে তিনি এই দুই দায়িত্ব পেয়েছিলেন। কোম্পানির প্রাধান্য। ইংরেজ কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলার নবাব নজম-উদ-দৌলার সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করে এর দ্বারা নবাবের সকল নিজামতি বা প্রশাসনিক ও সামরিক ক্ষমতা কোম্পানির মনোনীত নায়েব নাজিম এর হাতে চলে যায়। নবাব কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হয়। কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব সংক্রান্ত যাবতীয় ক্ষমতা দখল করে। নায়েব নাজিম নিয়ম। কোম্পানি বাংলায় মোহাম্মদ রেজা খাঁ এবং বিহারের সীতাব রায়কে নায়েব নাজিম অর্থাৎ নায়েব সুবা পদে নিযুক্ত করে তাদের হাতে বাংলা ও বিহারের নিজামত ও দেওয়ানি বিভাগের যাবতীয় দায়িত্ব প্রদান করে। তারা আইনত নবাবের অধীনে হলেও বাস্তবে নবাব নন, কোম্পানি তাদের নিয়ন্ত্রণ করত। ফলে তাদের প্রধান কাজ ছিল কোম্পানির স্বার্থ রক্ষা করা। নায়েব নাজিমদের হাতে কোম্পানির নবাবের যাবতীয় ক্ষমতা হস্তান্তর করলেও নিচু স্তরে নবাবের কর্মচারীরাই শাসন কার্য পরিচালনা করত। নবাবের নামে শাসন কার্য চললেও বাস্তবে নবাবের কোনো ক্ষমতা ছিল না। নবাবের যাবতীয় ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। কোম্পানির লোকজনই সর্বত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এর ফলে নবাবের হাতে বাংলার প্রশাসনিক পরিচালনার দায়িত্ব থাকলেও তাঁর হাতে প্রকৃত ক্ষমতা ছিল না। আবার কোম্পানির হাতে প্রকৃত ক্ষমতা থাকলেও তারা প্রশাসন পরিচালনা ও প্রশাসনিক ব্যয় বহনের দায়িত্ব এড়িয়ে যায়। এভাবে 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় নবাব ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানি দায়িত্বহীন ক্ষমতা লাভ করে। বাংলায় নবাব ও কোম্পানির এই দ্বিমুখী শাসন ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। এরপর জানব দ্বৈত শাসনের ফলাফল। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ইংরেজ কোম্পানি বাংলার নবাবকে নামে মাত্র সিংহাসনে বসিয়ে রেখে নবাবের যাবতীয় ক্ষমতা কোম্পানির দ্বারা নিযুক্ত নায়েব নাজিমদের হাতে প্রদান করে। এর ফলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন ঘটে। এই ব্যবস্থার বিভিন্ন গুরুত্ব ছিল। দ্বৈত শাসনের সময় কোম্পানি বাংলায় তীব্র আর্থিক শোষণ শুরু করে। দেওয়ানি লাভের আগে 1764-65 খ্রিস্টাব্দে বাংলা থেকে 1,13,00,000 টাকা রাজস্ব আদায় করেছিল। এক বছর পর দেওয়ানি লাভ করে কোম্পানি সেই অর্থ দ্বিগুণ করে। তাছাড়া আগে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হতো না বা তাদের কাছ থেকে সেভাবে কর আদায় করা হতো না। দেওয়ানি লাভের পর ইংরেজরা সর্বোচ্চ রাজস্ব প্রদানে প্রতিশ্রুতি দানকারী ইংরেজদেরকে জমি ইজারা দিতে শুরু করে। কোম্পানি বিপুল পরিমাণ রাজস্ব পরিশোধ করতে গিয়ে ইজারাদারও কৃষকদের ওপর রাজস্বের হার অত্যন্ত বাড়িয়ে দেয়। এই রাজস্ব প্রদানে ব্যর্থ কৃষকদের জমি থেকে
উচ্ছেদ করা হয়। আগে ভারতে কোম্পানির বাণিজ্যের জন্য ইংল্যান্ড থেকে টাকা পাঠানো হতো। দেওয়ানি লাভের পর ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো বন্ধ হয় এবং বাংলা রাজস্বের অর্থ নিয়ে পণ্য ক্রয়ের ব্যবস্থা হয়। এই পণ্য বিক্রি লাভের অর্থ বিলেতে চলে যেতে থাকে। এছাড়াও কোম্পানি আমাদের এই ভারতবর্ষে একচেটিয়া বাণিজ্য করতে শুরু করেছিল। দ্বৈত শাসনের সময় কোম্পানি ও তার কর্মচারীরা বাংলায় অবাধ লুণ্ঠন শুরু করে। দ্বৈত শাসনের সময় কোম্পানির কর্মচারীরা ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। দ্বৈত শাসনের ফলে বাংলার সমাজ জনজীবনে প্রবল বিশৃঙ্খলা দেখা দেয়। দ্বৈত শাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া। কোম্পানির কর্মচারীদের দুর্নীতি ও অত্যাচার দমনে উদ্দেশ্যে ক্লাইভের পরবর্তী গভর্নর ভেরেলেস্ট প্রত্যেক জেলায় একজন করে ইংরেজ সুপারভাইজার বা পরিদর্শক নিয়োগ করেন। তাদের কাজ ছিল কৃষকদের স্বার্থ রক্ষা ও সরকারি কর্মচারীদের অত্যাচার থেকে তাদের রক্ষা করা। সুপারভাইজাররাও শীঘ্রই অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং অবাধ ব্যক্তিগত বাণিজ্যে লিপ্ত হয়। এতে কোম্পানির রাজস্ব আদায় কমে যায়, কোম্পানি আর্থিক অবস্থা ভেঙে পড়ে। এই অবস্থার প্রতিকারের জন্য সিলেক্ট কমিটি গঠন করে। এই কমিটি তদন্তে কোম্পানির কর্মচারীদের ব্যাপক দুর্নীতি ধরা পড়ে। কোম্পানিকে নিয়ন্ত্রণে এনে বাংলার দুরবস্থা দূর করার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট এই সময় কয়েকটি আইন পাশ করে। পরবর্তী গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে বাংলার শাসনভার সরাসরি কোম্পানির হাতে তুলে দেয়। নায়েব নাজিম মোহাম্মদ রেজা খাঁ ও সীতাব রায়কে পদচ্যুত করা হয়। এইভাবে কোম্পানির প্রকৃত অর্থে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের চরিত্র লাভ করে। এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত আলোচনা।